আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বলা হয়, মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়, যেখানে সামগ্রিক পরিস্থিতির ওপর প্রতিবেদন তুলে ধরেন জ্যেষ্ঠ কর্মকর্তারা। পরে প্রধান উপদেষ্টা সারা দেশে স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। কিছু বড় ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসাও করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এনবিআর কর্মকর্তাদের সাথে অর্থ উপদেষ্টা সহ 3 উপদেষ্টার উপস্থিতিতে মঙ্গলবার অনুষ্ঠিত সভাটি ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্রিফিংয়ে জানানো হয়, 3 জন উপদেষ্টা ও রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্যগণ, জাতীয় রাজস্ব বোর্ডের 3 জন প্রাক্তন সদস্য সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। তবে সভাটি ফলপ্রসূ না হওয়ায় আজ দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্য পরিষদের নেতারা। এর আগে সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানানো হয়। আগামীকাল সকাল 9টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ ঢাকার দপ্তর সমূহের আয়কর, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীগণ জাতীয় রাজস্ব বোর্ডের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন। এর আগে এনবিআরের প্রতিনিধিদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, কর্মকর্তাদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। এনবিআর কর্মকর্তারা এখন কি করে তা দেখার বিষয় নয় ও বাজেটের পর অধ্যাদেশ বাস্তবায়ন শুরু হবে বলেও জানান তিনি। মঙ্গলবার আরেক বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেবার বিষয়টি সরকার বিশেষভাবে বিবেচনা করছে। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করে 12ই মে অধ্যাদেশ জারি করে সরকার। পদ পদবি সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় উপেক্ষিত দাবি করে এরপর থেকেই প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। শুরু করেন কলম বিরতিও। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে এ নিয়ে বৈঠক হয় তাদের। বৈঠক শেষে এনবিআরের কর্মকর্তারা কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। প্রথমে কথা বলতে না চাইলেও গণমাধ্যম কর্মীদের কয়েক দফা অনুরোধের পর অর্থ উপদেষ্টা দাবি করেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা বলছি যে প্র্যাকটিক্যাল হিসেবে দশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করব। ওদের সাথে আর ফর্মালি আলোচনা হবে না। হ্যাঁ, আলাদা বিভাগ একটা গ্যাজেট করতে হবে, গ্যাজেটের আগে অনেক কাজ আছে। এইটা আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব। না, বাজেট ওদের থেকে আমরা বলছি আন্দোলন থেকে সরে আসে। তারা কি বলুক না বলুক আমার আসে যায় না। এদিকে মঙ্গলবার সকালেই সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আসছে বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবার বিষয় বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এর আগে বৈঠকে 586 কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনাসহ বেশ কিছু প্রকল্পের ব্যয়ের অনুমোদন দেয়া হয়। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অতি দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাবি আদায়ে নির্বাচন ভবনের সামনে আজ সকালে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হবে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের।
মঙ্গলবার সন্ধ্যায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন দলটির নেতারা। বর্তমান প্রেক্ষাপটে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে নির্বাচন কমিশনের উপর তাদের অনাস্থার কথা জানান দলটির নেতারা। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি। ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি অবশ্যই এবং অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। চলমান সংকট নিরসনে গুরুত্ব দেন স্থানীয় সরকার নির্বাচনের উপর। এ সময় দাবি আদায়ে ঘোষণা দেওয়া হয় বিক্ষোভ কর্মসূচির। অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। এই দাবিতে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানান এনসিপির নেতারা। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বুধবারের মধ্যে ইশরাক হোসেনের শপথ আয়োজন না করলে ঢাকা দক্ষিণের সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। একই হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ সিটির পরিবহন, বিদ্যুৎ সহ শ্রমিক সংগঠনের নেতারা। দাবি আদায় না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ইশরাকের শপথ আয়োজনে আজ সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে। নাজিবুর রহমানের রিপোর্ট। ইশরাক হোসেনের শপথের দাবিতে সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হন হাজারো মানুষ। নগর ভবনের সামনে দক্ষিণ ঢাকার বাসিন্দা ছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন বিক্ষোভ সমাবেশে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ। গ্যাজেট প্রকাশের পরও শপথ আয়োজন না করায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। অবশ্যই সরকারের এটার আপনার এই স্বইচ্ছা রয়েছে যেন ইশরাক সাহেব মেয়র হতে না পারে। তারা পরিকল্পিতভাবে একটা অবৈধ রিটের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানকে বিলম্বিত করার চেষ্টা করতেছে। আন্দোলনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের প্রতিনিধিরা। দাবি মানা না হলে জরুরি সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা। সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারকে বুধবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দেন সাবেক সচিব মশিউর রহমান। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। নগরবাসীর ভোগান্তি বিবেচনায় দ্রুত ইশরাক হোসেনের শপথ আয়োজনের আহ্বানও জানান আন্দোলনকারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার বিষয়ে নিজের ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, অবাঞ্ছিত ঘোষণা করে ব্যক্তিগতভাবে তার উপরে দায় চাপিয়ে এবং দোষারোপ করে সমীচীন নয়। আইনি জটিলতার কারণেই ইশরাকের মেয়র পদের দায়িত্ব নেবার বিষয়ে প্রতিবন্ধকতা রয়েছে। মঙ্গলবার দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে। বিশেষজ্ঞদের মতামতের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে
আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে। এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এদিন ধার্য করেন। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। সেই সঙ্গে রিটে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। যিনি মামলা করেছেন জরিমানার খরচ সহ উৎকর্ষ তাকে মামলা খারিজ করার জন্য। এখন কাছের কামাল কাছের কামালও একই অনুরূপ সাবমিশন রেখেছেন, সরকারের পক্ষ থেকে সাবমিশন রেখেছেন। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়া ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পায়তারা চলছে। অন্যদিকে নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের অনিশ্চয়তা দেশকে বিপদের দিকে ঠেলে দেবে। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত, দোয়া, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি সহ ৮ দিনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে দেশের মানুষ দিন বদলের যে স্বপ্ন দেখছে তাতে চলছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, নানা কায়দায় নির্বাচন বিলম্বিত করার কৌশল চলছে। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। মতিঝিল থানায় দায়ের করা মামলায় দীর্ঘ 18 বছরের আইনি লড়াই শেষে মঙ্গলবার তাকে খালাস দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক। এর আগে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল, রমনা ও উত্তরা মডেল থানায় দুদকের দায়ের করা 3টি মামলা এবং ময়মনসিংহের 4টি মামলা থেকেও খালাস পান মোসাদ্দেক আলী। আপেল শাহরিয়ারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন। ত্রাণের টিন, চাল ও চেক আত্মসাতের মিথ্যা অভিযোগে 2007 সালে 1/11 খ্যাত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার মোসাদ্দেক আলীর বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করে, যা আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণ হওয়ায় খালাস পান মোসাদ্দেক আলী। মামলায় গ্রেপ্তার হয়ে যখন তিনি কারাগারে বন্দী, তখন তার কাছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদের তথ্য চায় দুর্নীতি দমন কমিশন। তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে দুদক।
এই মামলায় গ্রেপ্তার হয়ে 2 বছর কারাভোগ করেন মোসাদ্দেক আলী। দীর্ঘ 18 বছর আইনি লড়াই চলে আদালতে। মতিঝিল থানায় দায়ের হওয়া ওই মামলা মিথ্যা প্রমাণ হয়েছে, যার কারণে আদালত খালাস দেন মোসাদ্দেক আলীকে। 2007 সালে তিনি যখন জেল হাজতে ছিলেন সেই সময় তাকে সম্পদ বিবরণী দাখিল করার জন্য তার এবং তার উপর ডিপেন্ডেন্ট যারা আছে সম্পদ বিবরণী দাখিলের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছিল। তিনি সেই নোটিশ গ্রহণ করেছিলেন এবং সেই নোটিশের প্রেক্ষিতে তিনি সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। আজকে যুক্তিতর্ক শুনানি ছিল। যুক্তিতর্ক শুনানি শেষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে এই মামলা থেকে খালাস প্রদান করেছেন। এরপর শেখ হাসিনার সময়ও মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মানি লন্ডারিং ও দুর্নীতির মামলা হয়। উত্তরা ও রমনা মডেল থানায় দায়ের হওয়া 2টি মামলাতে খালাস পান মোসাদ্দেক আলী। সমস্ত তথ্য পর্যালোচনা শেষে উপলব্ধি করেছেন যে এগুলি হয়রানিমূলক মামলা ছিল এবং তিনি এগুলি শুনে বিচার বিশ্লেষণ করে ওনাকে এই মামলার দায় থেকে বেকসুর খালাস দিয়েছেন এবং তিনি সঠিক এবং ন্যায়ভিত্তিকই আদেশটা দিয়েছেন। প্রভাব মুক্ত হয়ে যেমন দুদক পারে নাই, তেমনি তিনি প্রভাব মুক্ত হয়ে আজকের রায়টা দিয়েছেন। দুর্নীতির অভিযোগে ময়মনসিংহে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা হয়েছে 6টি। 4টি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন তিনি। আর ঢাকায় রাজনৈতিক হয়রানিমূলক আরও 9টি মামলা হয়েছে এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলীর বিরুদ্ধে। এসব মামলায় 9 মাস জেল খাটার পর জামিনে ছাড়া পান এনটিভি চেয়ারম্যান। এই 9টি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর একটি ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। ওই ধারা স্থগিত করে পুনর্বিবেচনার দাবি জানিয়েছে পরিষদ। মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক বিবৃতিতে এ উদ্বেগ ও দাবি জানান। বিবৃতিতে বলা হয়, 12ই মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর আগে 11ই মে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর গ্যাজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। প্রকাশিত গ্যাজেটে দেখা যায় যে অধ্যাদেশে একটি ধারা যুক্ত হয়েছে। এতে সংশ্লিষ্ট সত্তার পক্ষে বা সমর্থনে গণমাধ্যম সহ কোনো মাধ্যমে প্রচারণা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। সম্পাদক পরিষদ বলছে, এই ধারার প্রয়োগ দেশের মানুষের স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের অধিকারের ব্যাপকতাকে সীমিত করতে পারে, যা উদ্বেগজনক এবং সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি করবে। শেরপুরের ঝিনাইগাতিতে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। গতরাতে উপজেলার গজনী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত 9:15টার দিকে গজনীর দরবেশতলা এলাকায় আকাশ মিয়া ও রাত 11টায় বড় গজনী চৌরাস্তা ব্রিজ এলাকায় এফিলিস মারাক নামের ক্ষুদ্র নৃগোষ্ঠী শ্রমিক হাতির আক্রমণে প্রাণ হারান। জানা যায়, গেল কয়েকদিন ধরেই গজনী বিট ফরেস্ট অফিস সংলগ্ন হালচাটি কোচপাড়া এলাকায় বেশ কয়েকটি হাতির দল অবস্থান করছিল। রাতে আকাশ এই এলাকায় চলাচলের সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে চৌরাস্তা ব্রিজ এলাকায় এফিলিসের ওপর হাতি আক্রমণ করলে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা 3 ঘন্টার বৃষ্টিতে নোয়াখালী শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বসতবাড়ি, দোকানপাটে পানি ঢুকে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। আবহাওয়া অফিস ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত টানা 3 ঘন্টা নোয়াখালীর মাইজদি শহরে বৃষ্টি হয়েছে। এতে শহরের হকার্স মার্কেট, টাউন হল মোড়ের বিভিন্ন দোকানপাট, জেলা স্কুলের বিপরীত পাশের শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন দোকানে বৃষ্টির পানি প্রবেশ করে দোকানপাটের মালামাল নষ্ট হয়েছে। আবহাওয়া অফিস জানায়, গতরাতে জেলার 177 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। আকস্মিক বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনদুর্ভোগে সাধারণ মানুষ। আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত 44 জন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 95 জন গুলি চালানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। অভিযোগ করেন, মামলা প্রত্যাহারের জন্য অপরাধীরা হুমকি দিচ্ছে। অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজনের ষড়যন্ত্র চলছে। 31শে মের মধ্যে আওয়ামী লীগের দোসরদের বাধ্যতামূলক অবসর সহ 8 দফা দাবি তুলে ধরা হয়।
চলতি মাসের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের তালিকা প্রকাশ। সচিবালয় ও প্রশাসনকে স্বৈরাচারের দোসর মুক্ত না করলে মার্চ টু সচিবালয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। 48 ঘন্টার মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের নেতারা। অপসারণ না হলে শনিবার থেকে যমুনার সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় দলটি। মঙ্গলবার ডিএনসিসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশে নেতারা অভিযোগ করেন, এজাজ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের নেতা। তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশের জঙ্গিবাদকে উস্কে দেওয়া হচ্ছে। এ সময় দেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদের যেমন জায়গা হয়নি, তেমনি জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। সরকার নির্বাচন বাদ দিয়ে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। বলেন, সরকার দেশের মানুষের কথা না শুনে শুধু একটি দলের কথা শুনে দেশ পরিচালনা করছে। প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সকল ক্যাডারের সমতা বিধানের দাবিতে মানববন্ধন করেছে সিভিল সার্ভিসের 25টি ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। এ সময়ে কর্মকর্তারা বলেন, একটি নির্দিষ্ট ক্যাডারের গোষ্ঠী স্বার্থে উদ্দেশ্যমূলকভাবে স্বাস্থ্য, শিক্ষা, পরিসংখ্যান, ডাক, পরিবার পরিকল্পনা, কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা সৃষ্টি করা হয়েছে। জবাবদিহিমূলক জনবান্ধব সিভিল প্রশাসনের দাবিতে পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, মঙ্গলবার দুপুরে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এর আগে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।